Hello everyone, welcome back to your YouTube channel Study with Sid, the channel where learning English becomes so easy, simple and enjoyable. আমি সিদ্ধার্থ ব্যানার্জি। ভার্ব ক্লাসের প্রথম পর্বে আমি তোমাদের ভার্ব সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট শিখিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা শিখে নেব ভার্বের বিভিন্ন প্রকার সম্পর্কে। তাই আজকের ক্লাসটা তোমরা খুব মনোযোগ সহকারে ফলো করবে এবং শেখার চেষ্টা করবে। কেন? কারণ কোনো কিছু শেখা কঠিন না যদি তুমি সেটাকে সঠিকভাবে শেখো। ভার্ব ক্লাসের প্রথম পর্বে আমি তোমাদের শিখিয়েছিলাম যে ভার্ব কোনো সেন্টেন্সের কিভাবে কাজ করতে পারবে। একবার রিক্যাপ করিয়ে দিই, চলো। আমি কি বলেছিলাম যে ভার্ব সেন্টেন্সের একটা ভার্ব সেন্টেন্সের তিনভাবে প্রকাশ হতে পারে। কি কি? সেটা কখনো অ্যাকশন হতে পারে, কখনো স্টেট হতে পারে, আবার কখনো কি হতে পারে, কখনো হতে পারে হচ্ছে হ্যাপেনিং। কখনো কি হতে পারে, কখনো হ্যাপেনিং হতে পারে। চলো আজকে আমরা ভার্বের বিভিন্ন প্রকার সম্পর্কে বুঝবো। ভার্ব সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? চলো একবার দেখে নিই। ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা ভাগকে আমরা বলি হচ্ছে হেল্পিং ভার্ব। একটা ভাগকে আমরা কি বলি? হেল্পিং ভার্ব। আরেকটা ভার্বের ভাগ আছে, সেটাকে আমরা বলি হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, হেল্পিং ভার্বকে আমরা আরেকটা নামেও জানি, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। AUXILIARY, বানানটা একটু খেয়াল করবে সবাই। অক্সিলিয়ারি ভার্ব। এবার এই হেল্পিং ভার্বেরও কিছু ফর্ম থাকে, মেইন ভার্বেরও কিছু ফর্ম থাকে। চলো একবার ফর্মগুলো দেখে নিই। আচ্ছা, ফর্মগুলোতে যাওয়ার আগে আমরা দেখে নিই যে এই মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব সেন্টেন্সে কি রোল হিসেবে ব্যবহার হয়। দেখো, সেন্টেন্সে মেইন ভার্ব থাকাটা খুবই জরুরি, কিন্তু হেল্পিং ভার্ব কোনো সেন্টেন্সে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে ব্যাপারটা কি হয়ে দাঁড়ালো যে মেইন ভার্বটা থাকা জরুরি কিন্তু হেল্পিং ভার্বটা অপশনাল। কোনো সেন্টেন্সে থাকতেও পারে, কোনো সেন্টেন্সে নাও থাকতে পারে। তাহলে ব্যাপারটা আমি কি বোঝাচ্ছি একবার দেখে নিই। তাহলে আমি কি বললাম যে মেইন ভার্ব প্রত্যেক সেন্টেন্সে থাকবেই। মানে একটা সেন্টেন্সে কোনো ভার্ব, দুটো ভার্বের মধ্যে কোনো ভার্ব থাকুক বা না থাকুক, মেইন ভার্ব থাকবে। তাহলে আমি এটা কি লিখতে পারি যে এভরি সেন্টেন্স has a main verb। কিন্তু হেল্পিং ভার্ব সব সেন্টেন্সে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি যে হেল্পিং ভার্ব is not necessary, এটা প্রয়োজন নয় সব ক্ষেত্রে, এবং এটা ব্যবহার করা হয় দরকার হিসাবে। তাহলে এটা লিখতে পারি অ্যান্ড ইজ ইউজড অ্যাজ পার নিড। প্রয়োজন হিসাবে হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে মেইন ভার্ব প্রত্যেক সেন্টেন্সেই থাকবে, কিন্তু হেল্পিং ভার্ব কোনো সেন্টেন্সে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব তোমরা চিনবে কি করে? যদি একটা সেন্টেন্সে দুটো ভার্ব থাকে, তাহলে প্রথম ভার্বটা কি হয়ে দাঁড়ায়? হেল্পিং ভার্ব হয়ে দাঁড়ায়, এবং সেকেন্ড যেই ভার্বটা সেটা হচ্ছে মেইন ভার্ব হয়ে দাঁড়ায়। চলো একটু উদাহরণের ছলে দেখে নিই। ধরো আমি বললাম রাহুল ইজ স্লিপিং। রাহুল ঘুমোচ্ছে। আমি কি বলেছিলাম, একটা সেন্টেন্সে কি করে বুঝবে যে প্রথম ভার্ব এটা ফার্স্ট, এটা কি হয়ে দাঁড়াবে? প্রথম ভার্বটা সবসময় না হেল্পিং ভার্ব হয়ে দাঁড়ায়। এটা কি? হেল্পিং ভার্ব। আর পরের যেই ভার্বটা সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে মেইন ভার্ব। সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে
মেইন ভার্ব। তাহলে একবার দেখো ব্যাপারটা ভালো মতো দেখো। দেখো ইজ হচ্ছে ভার্ব, কেন? আমি আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছি ইজ হচ্ছে কোনো সেন্টেন্সের কোনো সাবজেক্টে অবস্থাকে বোঝায়, তাহলে অবস্থাকে বোঝালে সেটাও ভার্ব। আর স্লিপিং মানে কি? ঘুমানো, অ্যাকশন। তাহলে এখানে অবস্থা হচ্ছে, এখানে অ্যাকশনও হচ্ছে। এই ক্ষেত্রে যখন এরকম দুটো ভার্ব পরপর থাকবে তাহলে সবসময় প্রথম ভার্বটা কি হয়ে দাঁড়াবে? প্রথম ভার্বটা হেল্পিং ভার্ব হয়ে দাঁড়াবে, আর সেকেন্ড যেই ভার্বটা থাকবে সেটা মেইন ভার্ব হয়ে দাঁড়াবে। আর যদি কোনো সেন্টেন্সে একটাই ভার্ব থাকে তাহলে সেটা সবসময় মেইন ভার্ব হবে। কারণ একটা কথা কি বলেছি যে এভরি সেন্টেন্স হ্যাজ আ মেইন ভার্ব, প্রত্যেক সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে। যদি কোনো সেন্টেন্সে একটা ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? না মেইন ভার্ব বলবো। তাহলে মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব কিভাবে চিনতে হয় সেটা তোমাদের আশা করি বোঝা গেল। চলো দেখে নিই এবার মেইন ভার্ব আর হেল্পিং ভার্বের কিছু ফর্ম দেখে নিই, যে মেইন ভার্ব আর হেল্পিং ভার্বের কি কি ফর্ম হয়। চলো ফার্স্টে কি আছে এখানে? হেল্পিং ভার্ব। দেখো হেল্পিং ভার্বের সাধারণত মানা যায় হেল্পিং ভার্বের তিনটে ফর্ম হয়। একটা ফর্মকে আমরা বলি হচ্ছে বি ফর্ম, আরেকটা হলো ডু, আর আরেকটা হচ্ছে হ্যাভ। এবার এই বি এরও কিছু ফর্ম থাকে। বি এর প্রেজেন্ট ফর্ম আমরা যেগুলো ইউজ করি সেগুলো কি? সেগুলো হচ্ছে ইজ, অ্যাম, আর। এটা হচ্ছে বি এর প্রেজেন্ট অর্থাৎ বর্তমান বোঝাতে যেটা আমরা ব্যবহার করি। এছাড়াও কি বি এর আর কোনো ফর্ম নেই? অবশ্যই আছে। বি এর যেই পাস্ট ফর্মগুলো হয় সেগুলো কি হয়? সেটা হচ্ছে ওয়াজ আর ওয়্যার। আচ্ছা স্যার বা দাদা, এই ছাড়া কি আর কোনো ফর্ম হয় না? অবশ্যই হয়। এছাড়া বি এর নিজস্ব কিছু ফর্ম থাকে। বি নিজেই একটা ফর্ম, বি নিজেই একটা ফর্ম। এছাড়া বি এর একটা আইএনজি ফর্ম হয়, সেটাকে আমরা বলি হচ্ছে বিইং। এছাড়াও বি এর সাথে বি এর যে থার্ড ফর্ম আমরা ইউজ করি সেটাকে হচ্ছে আমরা বিন বলি। এবার দেখো কোনটা কিভাবে ব্যবহার হয়। দেখো ইজ ইউজ হয় সিঙ্গুলারের সাথে, এম শুধুমাত্র হয় আই এর সাথে, আর হয় প্লুরাল নাম্বারের সাথে। কিন্তু এইগুলো কিসের জন্য ব্যবহার হচ্ছে? এইগুলো প্রেজেন্টে ব্যবহার হচ্ছে। যখন আমরা কোনো সেন্টেন্স প্রেজেন্টে বলি তখন আমরা ইজ, এম, আর এগুলো ব্যবহার করি। ইজ হয় সিঙ্গুলার নাম্বারের সাথে, এম হয় আই এর সাথে, শুধুমাত্র এম হয় আই এর সাথে। এম আই ছাড়া অন্য কারোর সাথে ইউজ হয় না। আর হয় হচ্ছে প্লুরাল নাম্বারের সাথে। ওয়াজ আর ওয়্যার, ওয়াজ হয় সিঙ্গুলার নাম্বারের সাথে, ওয়্যার হয় হচ্ছে প্লুরাল নাম্বারের সাথে। কিন্তু এটা কোন ফর্মে ইউজ হয়? এটা পাস্ট ফর্মে ইউজ হয়। এটা কোন ফর্মে ইউজ হয়? এটা পাস্ট ফর্মে ইউজ হয়। এছাড়াও বি এর নিজস্ব একটা ফর্ম আছে, নিজেই একটা বি। বি এর আইএনজি ফর্ম হয় বিং, আর বি এর থার্ড ফর্ম হয় সেটা হচ্ছে কি? বিন। আমরা বি এর ফর্মটা তো বুঝলাম, এবার চলো দেখে নিই ডু এর কি কি ফর্ম হয়। সাধারণত ডু এর তিনটে ফর্ম হয়। একটা হচ্ছে ডাস, আর একটা ডু নিজেই, আর একটা হচ্ছে ডিড। দেখো ডাজ ইউজ হয় সেম ভাবে সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ডু হয় প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, আর ডিড এটা ইউজ হয়, ডিড হচ্ছে পাস্ট ফর্মের ক্ষেত্রে আমরা ডিড ইউজ করি। তাহলে বি এর এই সমস্ত ফর্মগুলো হয়, ডু এর হয় এইগুলো। আর হ্যাভ এর কোনগুলো হয়? হ্যাভ এর সাধারণত তিনটে ফর্ম হয়। সিঙ্গুলারের জন্য সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করি, প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি, আর পাস্ট ফর্মের ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করি। বুঝতে পারলাম? এছাড়াও হেল্পিং ভার্বের আরেকটা ফর্ম হয়। এই যে তোমাদের তিনটে বোঝালাম বি, ডু আর হ্যাভ, এগুলোকে আমরা বলি হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব। এগুলোকে আমরা কি বলি? হেল্পিং ভার্বের দুটো ভাগ হয়, তার মধ্যে আমি তোমাদের একটা বোঝালাম, সেটা কি? এইগুলো হচ্ছে বি, ডু আর হ্যাভ। হ্যাভ এর কি কি হয়? হ্যাজ হয়, হ্যাভ হয়, হ্যাড হয়। হ্যাজ কার সাথে হয়? সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। হ্যাভ হয় প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, আর হ্যাড হয় পাস্ট ফর্মের ক্ষেত্রে। এই বি, ডু, হ্যাভ এই তিনটে ফর্ম হেল্পিং ভার্বের প্রাইমারি হেল্পিং ভার্বের ভাগের মধ্যে পড়ে। দেখো একটু অ্যাডে দেখে নাও, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বকেও দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব,
আর আরেকটা হচ্ছে মডাল হেল্পিং ভার্ব। আরেকটা কি? মডাল হেল্পিং ভার্ব। দেখো তোমরা মডাল হেল্পিং ভার্বের জায়গায় তোমরা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে পারো। আবার এখানেও সেম ভাবে মডাল হেল্পিং ভার্বের জায়গায় মডাল অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে পারো। তাহলে এই প্রাইমারি হেল্পিং ভার্বের মধ্যে কি কি পড়ছে? একটা পড়ছে বি ফর্ম, প্রাইমারি হেল্পিং এর মধ্যে পড়ছে একটা পড়ছে বি ফর্ম, একটা পড়ছে ডু ফর্ম, আর একটা হচ্ছে হ্যাভ ফর্ম। এবার বি ফর্ম কি হয়? বি ফর্মের মধ্যে কোনগুলো পড়ে সেটা আমি তোমার বোঝালাম, ইজ, অ্যাম, আর প্রেজেন্টের ক্ষেত্রে, ওয়াজ, ওয়ার পাস্টের ক্ষেত্রে। আর এছাড়াও বি এর নিজস্ব ফর্ম হয় বি নিজেই, বিইং আর বিন। ডু এর মধ্যে কি পড়ে? ডাজ, ডু, ডিড। ডাজ সিঙ্গুলারের ক্ষেত্রে, ডু প্লুরালের ক্ষেত্রে, আর ডিড হচ্ছে পাস্টের ক্ষেত্রে। হ্যাভ কিসের হয়? হ্যাভ এর হয় তিনটে, হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাজ ইউজ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলার। হ্যাজ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, হ্যাভ ইউজ হয় প্লুরালের ক্ষেত্রে, আর হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। এবার এবার আমরা দেখে নি, চলো মোডাল হেল্পিং ভার্বে, একটা হেল্পিং ভার্বের একটা তো বুঝলাম যে প্রাইমারি হেল্পিং ভার্বের মধ্যে কি কি পড়ছে। এবার মডাল হেল্পিং ভার্বে কি কি পড়ছে সেটা একবার বুঝে নি চলো। মডাল হেল্পিং ভার্বে সাধারণত যে ফর্মগুলো ইউজ হয়, একটা হচ্ছে শ্যাল অথবা উইল। শ্যাল আর উইল কখন ব্যবহার হয়? ভবিষ্যৎকে প্রকাশ করার জন্য আমরা শ্যাল উইল ইউজ করি। শ্যাল উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। এছাড়া কোনো কাজের যদি আমরা সম্ভাবনা বোঝাতে চাই, মানে সেই কাজটা হতেও পারে বা নাও হতে পারে, সেটার জন্য আমরা ব্যবহার করি মে। মেয়েরই পাস্ট ফর্ম হচ্ছে মাইট। এছাড়া মডাল হেল্পিং ভার্বের ক্ষেত্রে যখন কোনো জিনিস আমাদের এমন দেখাতে হতে পারে যে কোনো কাজ আমাদের অবশ্যই করতে হবে, যে কাজটা আমাদের করতেই হবে, এই ফর্মটা বোঝাতে আমরা কি ইউজ করি? মাস্ট ইউজ করি। আমরা কি ইউজ করি? আমরা মাস্ট ইউজ করি। এছাড়াও আর কি কি হতে পারে? এছাড়াও ইউজ টু, এছাড়াও কিছু বড় বড় মডাল ফর্ম হয়, সেগুলো কি? ইউজ টু। অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে আমরা ইউজ টু শব্দটি ব্যবহার করে থাকি। এছাড়াও কি ব্যবহার করে থাকি? হ্যাভ টু। এছাড়াও হ্যাভ টু, কোনো কাজ আমাকে করতে হবে। ধরো আমি বললাম আমাকে কলকাতা যেতে হবে, আই হ্যাভ টু গো কলকাতা, আমাকে যেতে হবে। এই সাধারণত এই আপাতত এইটুকুনি জিনিসই তোমরা মনে রাখো যে মডাল হেল্পিং ভার্বের ক্ষেত্রে কি কি ইউজ হয়? শ্যাল উইল, শ্যাল উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। মে, সম্ভাবনা, কোনো কাজের সম্ভাবনা ব্যবহারের ক্ষেত্রে, কোনো কাজ অবশ্যই করতে হবে সেজন্য মাস্ট। আচ্ছা, কোনো অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে ইউজ টু। আচ্ছা, কোনো কাজ আমাকে করতে হবে সেটাকে বোঝাতে হ্যাভ টু। আরেকটা ক্ষমতা বা অ্যাবিলিটি বোঝানোর ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করে থাকি। এই ক্যানেরই পাস্ট ফর্ম হচ্ছে কি? কুড। আমি ইটিসি লিখে ফেললাম। তাহলে হেল্পিং ভার্ব যে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে কি? মডাল হেল্পিং ভার্ব। তাহলে প্রাইমারি হেল্পিং ভার্বের তিনটে ফর্ম হয়, বি, ডু, হ্যাভ। বি, ডু, হ্যাভ এর মধ্যে কি কি ফর্ম আছে সেগুলো আমি আগেই বলেছি। মডাল হেল্পিং ভার্বে কি কি ফর্ম হয়? শ্যাল উইল, ভবিষ্যৎকে প্রকাশ করার জন্য শ্যাল উইলের পাস্ট ফর্ম হচ্ছে এই উড। আচ্ছা, সম্ভাবনা ব্যবহার, কোনো কাজের সম্ভাবনা ব্যবহারের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? মে ফর্মটা ইউজ করি। মেয়ের যেই পাস্ট ফর্ম সেটা হচ্ছে মাইট। কোনো কাজ আমাকে অবশ্যই করতে হবে সেটা বোঝাতে আমরা মাস্ট ইউজ করি। আচ্ছা, অতীতের কোনো কাজের অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করি? ইউজ টু ব্যবহার করি। হ্যাভ টু, কোনো কাজ আমাকে করতে হবে, ধরো আমি বললাম, একটু আগে বললাম যে আমাকে খেলতে যেতে হবে আজকে, আই হ্যাভ টু গো প্লে টুডে। ঠিক আছে, আমাকে যেতে হবে। আচ্ছা, কোনো কাজের ক্ষমতা বা অ্যাবিলিটি বোঝানোর ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করি। আমরা কি ইউজ করি? ক্যান। এই ক্যানেরই পাস্ট ফর্ম হচ্ছে কুড। তাহলে হেল্পিং ভার্বটা কি? আশা করি হেল্পিং ভার্বের মধ্যে কি কি ফর্ম হয় এইটুকুনি বুঝতে কারোর কোনো সমস্যা হয়নি। চলো দেখে নি এরপরে আমরা মেইন ভার্বের কি কি ফর্ম হয়। দেখো, মেইন ভার্বের বেশ কিছু ফর্ম আছে, যেই ফর্মগুলো কি? দেখো, ফার্স্ট আমাদের যেটা হয় মেইন ভার্বের যেটা আমাদের ফার্স্ট ফর্ম হয় সেটা কি? বেসিক ফর্ম। যেটা
বেসিক ফর্ম যেটা, বেসিক ফর্মটাকে, বেসিক ফর্ম এটাকে আবার অনেকে বলে হচ্ছে ফার্স্ট ফর্ম, আবার এটাকে অনেকে সংক্ষেপে বলে হচ্ছে V1 ফর্ম। বেশিরভাগ মানুষই V1 বলে, আমিও সাধারণত V1 বলবো। একটা গেল বেসিক, আরেকটা গেল পাস্ট ফর্ম, এটাকে অনেকে আবার সেকেন্ড ফর্ম বলে, এটার শর্ট ফর্মকে আমরা বলি হচ্ছে V2। আরেকটা আমরা ইউজ করি পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেই পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে এখানে জায়গার অভাবের জন্য আমি পিপি ফর্ম লিখলাম। কি লিখলাম? পিপি ফর্ম। কথার অর্থ হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলকে অনেকে বলে হচ্ছে থার্ড ফর্ম। এটাকে আবার শর্টকাট ট্রিকে বলে হচ্ছে V3 ফর্ম। এছাড়াও আরো কিছু ফর্ম আছে, সেটা কি V1 এর সাথে আইএনজি ফর্ম, V1 প্লাস আইএনজি। এটাকে সংক্ষেপে লোকে বলে হচ্ছে V4 ফর্ম, তাই আমিও V4ই বলবো। এছাড়াও আরেকটা ইউজ হয়, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে V1 এর সাথে আমরা এস অথবা ইএস অ্যাড করি, এটাকে অনেকে বলে হচ্ছে V5 ফর্ম। চলো এবার দেখে নিই হচ্ছে বেসিক ফর্ম কি কি হয়। বেসিক ফর্ম বলতে সেই শব্দগুলো বোঝা যায় যেগুলো আমরা ডিকশনারিতে ডাইরেক্ট মেইন জায়গায়, ডাইরেক্ট ডিকশনারি ফর্মে যে ওয়ার্ডগুলো থাকে। দেখো ডিকশনারি ফর্মে কোনো ওয়ার্ড প্রথমেই কেন বলে পাস্ট ফর্মে বা পাস্ট পার্টিসিপাল ফর্মে থাকে না। ডিকশনারি ফর্মে দেখবে বেশিরভাগ শব্দ তার বেসিক ফর্মটা থাকে, সেই বেসিক ফর্মটাকেই এখানে বোঝা যাচ্ছে, মানে তার ডিকশনারিতে যেই বেসিক ফর্মটা দেওয়া থাকে সেটাই সেই বেসিক ফর্মের কথা বলা হচ্ছে। তাহলে দেখো বেসিক ফর্ম কি কি হতে পারে, ধরো বললাম গো, কাম, গো যাওয়া, কাম আসা, সিং গান করা, রান দৌড়ানো, ইটিসি লিখে ফেললাম। এবার এই গোয়েরই পাস্ট বা সেকেন্ড ফর্ম বা V2 ফর্ম কি? গোয়ের V2 ফর্ম হচ্ছে ওয়েন্ট। আচ্ছা, কামের V2 কি হয়ে যাবে? কামের V2 হয়ে যাবে কেম। সিংয়ের কি হয়ে যাবে? স্যাং। সিংয়ের কি হয়ে যাবে? স্যাং হয়ে যাবে। রানের কি হয়ে যাবে? রানের হয়ে যাবে র্যান। ইটিসি লিখে ফেললাম। তাহলে কি বললাম? গো হচ্ছে ফার্স্ট, গো হচ্ছে ফার্স্ট ফর্ম, কামও ফার্স্ট ফর্ম বা V1 ফর্ম, সিংও হচ্ছে V1 ফর্ম, রানও V1 ফর্ম। এই গোরই ফার্স্ট ফর্ম হয়ে গেল ওয়েন্ট, কামেরই ফার্স্ট ফর্ম হয়ে গেল কেম, সিংয়েরই ফার্স্ট ফর্ম হয়ে গেল স্যাং, আর রানেরই ফার্স্ট ফর্ম কি হয়ে গেল? র্যান হয়ে গেল। চলো এবার পিপি ফর্মগুলো দেখে নিই। পিপি ফর্মে যখন গো হয় তারপরে ওয়েন্ট হয়, পিপি ফর্মের গোয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 ফর্মকে আমরা বলি হচ্ছে গো ওয়েন্ট গন। আমরা কি বলি? আমরা কি বলি? গন বলি। গোয়ের থার্ড ফর্মকে কি বলি? আমরা গন বলি। আচ্ছা, কাম কেম, কামটা যখন থার্ড ফর্মে আসে তখন সেটা আবার কাম হয়ে যায়। তাহলে কি বুঝলে? ফার্স্ট ফর্মটা থেকে কাম থাকে, তারপরে কেম হয়ে যায়, তারপরে আবার যখন থার্ড ফর্মে ফিরে আসে তখন এটা আবার কাম হয়ে যায়। তাহলে কাম কেম কাম। সিং, সিং এর যে থার্ড ফর্ম সেটা কি হয়ে গেল? সিং স্যাং সাং হয়ে যায়। সিং এর কি হয়ে যায়? সাং হয়ে যায়। তাহলে সিং এর ফার্স্ট ফর্মে হয়ে থাকে সিং। আচ্ছা, সেকেন্ড ফর্ম বা V2 ফর্ম বা পাস্ট ফর্মে যেটা হয় সেটা হয়ে যায় স্যাং, আর যেটা পিপি ফর্মে থাকে বা থার্ড ফর্মে বা V3 ফর্মে থাকে সেটা হচ্ছে সাং হয়ে যায়। তাহলে সিং স্যাং সাং। রানটা যখন সেকেন্ড ফর্মে যায়, V2 ফর্মে যায়, তখন সেটা র্যান হয়ে যায়, আবার যখন থার্ড ফর্মে আসে তখন সেটা আবার নিজের জায়গায় ফিরে আসে, অর্থাৎ রান হয়ে যায়। কি হয়ে যায়? রান হয়ে যায়। কি বললাম? না রান হয়ে যায়। আচ্ছা, V1 ING ফর্ম কি? V1 মানে কি? এইটা। তাহলে গো এর সাথে ING অ্যাড করে দেবো, গোয়িং। গোয়ের ING ফর্মটা কি হয়ে যাবে? গোয়িং। কামের যখন ING ফর্মে আসবে কি হয়ে যাবে? COM, ইটা থাকবে না, ING, কামিং। আচ্ছা, সিং, সিং এর ING ফর্ম কি হয়ে যাবে? SING, ING অ্যাড করে দেবো। দেখো প্রত্যেকটির সাথে ING অ্যাড করছে, কিছু কিছু জায়গায় ING অ্যাড হচ্ছে। দেখো আবার তোমরা জিনিস লক্ষ্য করলে যখন COME কাম হচ্ছে,
যখন আইএনজিতে আসছে COMING হচ্ছে। এটা কেন হচ্ছে? ইংলিশের নিয়মে আছে যে কোনো সেন্টেন্সের শেষে যদি ভাওয়েল থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে সেখানে ই উঠে যায়। কোনো সেন্টেন্সের শেষে যদি ই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা দেখো COME, ই লাস্টে ই আছে এবং তার আগে কি আছে? কনসোনেন্ট আছে। এরকম থাকলে সেখানে ই উঠে গিয়ে আইএনজি অ্যাড হয়। তার জন্য আমি COMING করেছি, ইটাকে উঠে দিয়ে। আচ্ছা, রান, রান যখন আছে, রানটা যখন আইএনজি ফর্মে আসবে তখন ওটা কি হয়ে যাবে? রানিং, RUNNING হয়ে যাবে। তারপরে দেখো চলে আসি ভার্বের ওয়ান ফর্মের সাথে এস বা ইএস যোগ করে। দেখো গোটা যখন এসইএস ফর্মে আসে তখন একটা গোস হয়ে যায়, GOES, ইএস অ্যাড হয়। কাম যখন থাকছে তখন শুধু এস অ্যাড হচ্ছে, কামস হচ্ছে। যখন সিং এস বা ইএস ফর্মে আসছে তখন ওটা কি হচ্ছে? সিংস হচ্ছে। আর যখন রান তখন শুধু এস অ্যাড হচ্ছে, রানস, ইটিসি। তাহলে আজকে আমি তোমাদের হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব সম্পর্কে কি কি ফর্ম হতে পারে সেটা আমি খুব সহজে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা এই মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব সেন্টেন্সের কি কিভাবে ব্যবহার হয় আমরা ডেপথ ভাবে বুঝবো এবং উদাহরণ সহকারে আমরা আমাদের ভার্ব ক্লাসটা নেক্সট পার্টে আমরা, অর্থাৎ ভার্বের পার্ট 3-তে আমাদের ভার্ব ক্লাসটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই আজকের অবধি তোমাদের, আজকের জন্য তোমাদের ক্লাস এত অবধি সমাপ্ত থাকলো। আবার আসবো পরের ভিডিওতে ভার্বের সম্পূর্ণ শেষ এবং সম্পূর্ণ কনসেপচুয়াল ক্লাসটা নিয়ে। তাই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করতে ভুলো না। তাই দেখা হবে পরের ক্লাসে, আবারও আসবো তোমাদের সঙ্গে মজা করতে নতুন নতুন টপিক নিয়ে। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।